ভিয়েতনামের গ্রামাঞ্চলে আজও একটি পুরানো অদ্ভুত ভয়ঙ্কর লোকবিশ্বাস প্রচলিত আছে। অসংখ্য মানুষেরা দৃঢ়ভাবে বিশ্বাস করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর প্রভাব ঘটিয়ে শয়তানের মাধ্যমে মৃতকে জীবিত করা সম্ভব। একদা ভিয়েতনামের একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে কোয়াং এবং তার স্ত্রী নু এই নামের দুজন দম্পতি বসবাস করত। খুবই দরিদ্রতার সংসার তারা জীবিকা নির্বাহ করত তাদের ধর্মীয় নিয়মের প্রথা অনুযায়ী মৃত মানুষের শেষকৃত্যের কাজ করে। প্রতিদিনই তারা মৃতদেহ গোসল করাতো, কাফন পরাতো এবং কবর দিত। এটাই তাদের পেশা। কিন্তু একদা একটি অচেনা লাশ এবং একটি রহস্যময় প্রাচীন কবরের কফিন পাওয়া যায় তাদের জমিতে। এরপর থেকে তাদের জীবনে এমন এক ভয়ঙ্কর ঘটনার সূচনা হলো, যার প্রভাবে পুরো গ্রামে ভয়ঙ্কর অশুভ সত্তার আগমন ঘটেছিল। শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যই কোনো অশুভ শক্তির অভিশাপ ছিল? এখানে কোন পদ্ধতির ব্ল্যাক ম্যাজিকের সাধনা ছিল, নাকি সবকিছুর পেছনে লুকিয়ে ছিল মানুষের তৈরি করা ভয়ঙ্কর কোনো সত্য? এই রহস্য নিয়েই আজকের সত্য হরর সিনেমা এর সম্পূর্ণ ভয়ঙ্কর রহস্য খুঁজে বের করব। তাহলে চলুন আর বেশি কথা নয়, জানা যাক ভিয়েতনামিজ সত্য ঘটনায় নির্মিত সিনেমা দ্য ক্রপস এর ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই দেখা যায় গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ জঙ্গল। এই জঙ্গলের ভেতর থাকা পাহাড়ের গুহার মধ্যে ইবলিশ শয়তানের উপাসনা চলছে। ভয়ঙ্কর কালো জাদুর সাধনায় মাতোয়ারা এক নারী। এই রিচুয়ালের পাশেই রয়েছে তার 3 বছর বয়সী মৃত সন্তানের লাশ। চারিদিকে মিটমিট করে জ্বলা মোমবাতি, মশালের আলোয় গুহার প্রতিটি কোণ যেন আরও ভয়ঙ্কর বা ভীতিকর হয়ে উঠেছে। এই ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালে মগ্নরত নারী নিজের হাত তাজা রক্ত ভর্তি গামলায় ডুবিয়ে দিয়ে এই রক্ত খাচ্ছিল এবং বলছে, নরক থেকে আসা শয়তান হাজির হ, আমার সন্তানকে প্রাণদান কর। এভাবেই চলছে তার অদ্ভুত সকল রিচুয়ালের ভঙ্গি। এই নারীর সামনে সাজানো রয়েছে অসংখ্য মানবাকৃতির পুতুল, যেন তার মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে আনার বদলে সে সবকিছু উৎসর্গ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবার এই নারীতান্ত্রিক অন্ধকারের মধ্যে লাঠি গড়িয়ে অদ্ভুত কথায় মন্ত্র জপছিল। কিন্তু এরই মধ্যে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা। দেখা যায় এই নারীর সামনে থাকা মূর্তির মধ্য থেকে বাদুরের মতো একটি পাখি বের হয়। অতঃপর এই বাদুর এই নারীর মুখ দিয়ে গলার মধ্যে প্রবেশ করেছিল। ভয়াবহভাবে পজেস্ট হয়ে যাচ্ছে এই নারী। মুহূর্তের মধ্যে সে শূন্যে চড়ে যায়। দেখে আন্দাজ করা যাচ্ছে এই তান্ত্রিক মহিলার করা ব্ল্যাক ম্যাজিকের ডাকে অভিশপ্ত কোনো শয়তান এসে তার শরীরে ভর করেছে। ঠিক এভাবেই কয়েক সেকেন্ডের মধ্যেই এই মহিলা অভিশপ্ত হয়ে যায় এবং এভাবে সে অচেতন হয়ে পড়ে এখানে। তাহলে এই নারী তার মৃত সন্তানকে জীবন্ত করতে পারল কি না, নাকি তার ব্ল্যাক ম্যাজিকে সাকসেস হওয়ার আকাঙ্ক্ষা থেকেই গেল? শয়তানকে তার ছেলেকে জীবন্ত করতে পারবে কি না, এই প্রশ্নও রয়ে যায় মুভির এই শুরু থেকে। আচ্ছা, মুভির শুরুর এই ঘটনাগুলো খুব করে খেয়ালে রাখিয়েন, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং এই মহিলা শয়তানের নিয়ন্ত্রণে যাওয়ার পর তার সাথে কি ঘটেছিল, এগুলোই ভিডিওর মাঝামাঝিতে জানতে পারবো। তাছাড়া এটাই এই মুভির মূল এবং প্রধান টুইস্ট। এরপর থেকে গল্প চলে যায় 15 বছর পরে। দেখা যায় ভিয়েতনামের প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে বাইকে চড়ে যাচ্ছে এক দম্পতি। এই হলো কোয়াং, পেশায় একজন কাঠমিস্ত্রি। এটা কোয়াংয়ের স্ত্রী নু। তবে নু মরে যাওয়া মানুষের গোসল করায়, সহজভাবে বলতে গেলে তাদের ধর্মের রীতি অনুযায়ী মৃত মানুষের শেষকৃত্যের কাজ করে থাকে। তাদের ধর্মের রীতি অনুযায়ী মৃত মানুষদের শেষকৃত্যের জন্য যা যা করা লাগে নু সেটাই করে। যদিও এই কাজটা কিছুটা ভীতিকর, এটাই তার পেশা। এই কাজ থেকে উপার্জিত আয় দিয়ে সংসার চালায় তারা। আজ নু যাচ্ছে পাশের গ্রামে, সেখানে একজন বৃদ্ধ মারা গেছে। তারই গোসল করিয়ে শেষকৃত্যের জন্য লাশকে রেডি করতে যাচ্ছিল। যাওয়ার পথে নু বলছিল, আমি আর কখনোই তোমার সাথে ঝগড়া করব না, তাছাড়া আর কখনোই তো জুয়া খেলবো না। তাহলে এখান থেকে বোঝা যায় নুয়ের জোয়ার নেশা রয়েছে, সে প্রচুর জুয়া খেলে। তাছাড়া এই বিষয়টাও খেয়াল করুন, নু এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। আবার বাড়িতে তার একটা ছেলেও আছে, যেটা আমরা একটু পরে জানতে পারবো। তবে এখানে নূর স্বভাবের এমন পরিবর্তনের কথা শুনে কোয়াং বেশ খুশি হয়েছিল যে তার স্ত্রী আর কখনোই জুয়া খেলবে না। আচ্ছা, নু যে বলল তার জোয়ার নেশা রয়েছে, সে জুয়া খেলে, এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ পুরো ঘটনা বোঝার জন্য। এভাবেই তারা পাশের গ্রামে এসে পৌঁছায়। দূর থেকে দেখা যাচ্ছে সামনের একটি বাড়িতে অসংখ্য সাদা কাপড় টানানো। সাদা কাপড় মানেই তো এই বাড়িতে কেউ মারা গেছে, শোকের বাড়ি। দেখা যায় বাড়িতে শোকের ছায়া, সবাই কান্নাকাটি করছে। আবার অনেকে তাদের ধর্মের বিধান অনুযায়ী শেষকৃত্যের আয়োজন করতে ব্যস্ত। ঠিক এভাবেই কোয়াং তার স্ত্রী নুকে এই মরা বাড়ি পৌঁছে দিয়ে কোয়াং তার নিজের কাজে ফিরে গিয়েছিল। নু এখন ঘরের ভেতরে, তার সামনে শোয়ানো বৃদ্ধ একজন মানুষের মরদেহ। দেখে মনে হচ্ছে এই লাশটির জন্য পছন্দ রয়েছে।
নু এখানে কাজ শুরু করে দিয়েছে। প্রথমে লাল সুতো দিয়ে লাশের পায়ের আঙ্গুল বাঁধা হচ্ছে, যাতে করে লাশের বডি টানটান হয়ে থাকে। এখন নু এই মৃত ব্যক্তির জামা খুলতে গিয়ে তার চোখে পড়ে বৃদ্ধ এই মৃত ব্যক্তির হাতে দামি একটা ঘড়ি রয়েছে। তবে জোয়ান নেশা আর বিশাল ঋণের চাপে ডুবে থাকা নুয়ের মনে এখন তীব্র লোভ জেগে উঠেছিল। মানে এই ঘড়িটা এখন সে চুরি করবে। দেখা যায় চুপিসারে এই মৃত ব্যক্তির পরিবারের সবার গোপনেই হাত থেকে ঘড়িটা খুলে নেওয়ার চেষ্টা করছিল নু। কিন্তু ঠিক তখনই মৃতদেহের মুখের উপর থাকা সাদা কাপড়টা যেন অদৃশ্য কোনো শক্তি বলে হঠাৎ উড়ে যায়। এটা কিভাবে সম্ভব? এখানে নু বেশ অবাক হয়ে লাশের দিকে তাকিয়ে দেখে বিষয়টা কি হলো, কিভাবে ঘটলো এটা। তবে নু এখানে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখে। এই মৃত লাশটি তার দিকে যেন তাকিয়ে আছে। বিভৎসতার চাহনি, কিন্তু মৃতকে গোসল করানো, তাদের ধর্ম অনুযায়ী শেষকৃত্যের জন্য লাশকে রেডি করা, এইসব কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় তার ভয়ে বুক কাঁপলেও নু এখানে তেমন একটা ঘাবড়ায়নি। এখানে তেমন একটা ভয়ও পাচ্ছিল না। এখন নু এই মরা লাশের চোখ বন্ধ করে দেওয়ার জন্য হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় চোখ দুটো কিছুতেই বন্ধ হচ্ছে না। যেন কোনো অলৌকিক বা অস্বাভাবিক শক্তি বলে এই চোখগুলো খোলা অবস্থায় আটকে আছে, কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। কিন্তু হঠাৎ এই লাশটা প্রচণ্ড ছটফট করতে শুরু করেছিল। আবার এই লাশের মুখ থেকে কালো রক্ত বের হয়ে নূরকে মাখিয়ে দেয়। তবে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এই দৃশ্য দেখো নু এখানে চিৎকার চেঁচামেচি করছে না। তাহলে বোঝা যায় তার সাহস এবং মানসিক দৃঢ়তা সত্যই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এই জন্যই তো নু লাশ গোসল করানোর মতো এত গা ছমছমে কাজ করতে পারে, মানে ভয় পায় না তেমন। পরের সকালে সবুজে ঘেরা মনোমুগ্ধকর বনজ পরিবেশ। দেখা যায় কয়েকজন লোক এই জঙ্গলের ভেতরে এসেছে কোয়ানের সাথে। মূলত এই জমিটাই কোয়ানদের। কোয়ান এই জমিটাই বিক্রি করতে চায়। জমির ক্রেতারা এসেছে কোয়ানের এই জমি দেখার জন্য। যদি পছন্দ হয় তাহলে ক্রয় বিক্রয়ের কথা হবে। অর্থাৎ নূর জুয়া খেলার জন্য কোয়ানদের ঋণের বোঝা এতটাই বেড়ে গেছে, এখন নুয়ের স্বামী কোয়াং এক প্রকার বাধ্য হয়েই তার পূর্বপুরুষদের অর্থাৎ তার বাবার রেখে যাওয়া জমিটা বিক্রি করতে বাধ্য হচ্ছিল। এই জুয়ার ঋণ পরিশোধ করতেই হবে। এই জমিটা ছিল জঙ্গলে ঘেরা, এখানে অনেক বড় বড় গাছও আছে। এই টুপি পরা লোকটাই হলো মূল ক্রেতা। আবার সে এই জমিটা কিনতে বেশ আগ্রহী। এই লোকটার নাম ফেং। ফেং একজন শামান বা কবিরাজ। আসলে ভিয়েতনামে একটি প্রথা আছে, তা হলো ভিয়েতনামিরা কোনো জমি কেনার আগে শামানদের দিয়ে সেই জমিটা চেক করায়। তারা জানার চেষ্টা করে এই জমিতে কোনো অশুভ শক্তির আনাগোনা আছে কিনা, মানে জিন ঘটিত কোনো প্রবলেম আছে কিনা। এখানে শামান ফেং কোয়ানদের জমিটা চেক করছিল তার আধ্যাত্মিক রিচুয়ালের মধ্য দিয়ে। দেখা যায় ফেংয়ের কাছে থাকা বিশেষ ধাতুর একটি চাকুর মতো কিছু জমির মাঝখানে পুঁতে দেয়। তবে এই রিচুয়াল শুরু করতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে এখানে। গাছের ওপর থেকে পাখিগুলো ছুটে চলে যায়। এই মাটি যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই শামান ফেনের হাতের ছুরিটা এই মাটিতে পোতা যাচ্ছিল না। এই মাটি কেন এত শক্ত হবে, এই বিষয়টি তীব্র সন্দেহজনক মনে হওয়ায় শামান ফেন কান পেতে মাটির নিচের শব্দ শোনার চেষ্টা করে। এখন তার মনে হচ্ছিল ভূগর্ভ থেকে রহস্যময় কোনো আওয়াজ ভেসে আসছে, যেন কোনো নারীর আত্মনাদ ভেসে আসছে, সাথে ভয়ঙ্কর রকমের অদ্ভুত গর্জন। বেশ অদ্ভুত রহস্যময় ব্যাপার। এই জমির মাটির নিচে অশুভ কোনো কিছু রয়েছে, এটাই বুঝতে পেরে শামান ফেং আরও জোরে লোহার চাকুটা এই মাটিতে গেঁথে দিয়েছিল। এবার সে কম্পাস বের করে দিক নির্ণয় করে কোন দিকে পূর্ব পশ্চিম। তবে কম্পাসের দিক নির্ণয় অবস্থান দেখে এখন শামান ফেং নিশ্চিতভাবে জানায় মাটির ঠিক এই বরাবর কোয়ানের জমির নিচে একটি প্রাচীন কবর রয়েছে। তাই মাটি খুঁড়ে কবরটা এখান থেকে না সরানো পর্যন্ত কোয়ানের জমি বিক্রি হবে না। তাহলে এখন বেশ বাড়তি চিন্তার মধ্যে পড়ে গেল কোয়াং। জমিটা এই মুহূর্তে বিক্রি হলো না। এখন রাত। এই কাঠের তৈরি বাড়িটাই হলো কোয়ানদের। বেশ শুনশান চারিদিকে। তবে ঘরের ভেতরে নু এবং কোয়াং আলোচনা করছিল তাদের জমিতে পাওয়া কবরটা কারা দিয়েছিল, কার কবর হতে পারে। তবে কোয়ানের ধারণা এটি হয়তো তাদের পূর্বপুরুষদের মতো কারো কবর হবে হয়তো। কোয়ান জানাই আমাদের পূর্বপুরুষদের কবর হলে এটাকে মাটি করে বের করব না, প্রয়োজন হলে জমি বিক্রি করব না। কিন্তু নু বলে আমার বিশ্বাস এটি গ্রামের কোনো অজ্ঞাত মানুষের কবর হবে, নিশ্চয় বেওয়ারিশ কবর। তাই নিয়ম মতো এবং আমাদের ধর্ম অনুযায়ী সামান্য পূজা অর্চনা করে কবরটি সরিয়ে ফেলাই উত্তম। আর কবর সরিয়ে ফেললে তো জমি বিক্রি করে আমার জোয়ার ঋণের টাকা শোধ করা যাবে। সহজ ব্যাপার। তাদের কথোপকথনের মধ্যে পাশের বাড়ির হং খালা এসে পড়েছিল। এই হলো খালা হং। তবে খালা হং এসেছে কোয়ানদের ছেলেটাকে দেখতে। তবে হং খালা কিন্তু খুবই সরল সোজা ভালো মানুষ, সবসময় কোয়ানদের ভালো মন্দের খোঁজখবর রাখে। বলা যায় হং খালা নিজের ছেলের মতোই জানে কোয়াংকে, কিন্তু নুকে তেমন পছন্দ করে না এই খালা।
কারণ নুয়ের তো জোয়ান নেশা রয়েছে, তার জোয়ান নেশার জন্য এই কোয়াংরা প্রায় সর্বহারা হয়ে গেছে এখন। এভাবেই হংকালা চলে যায় কিছু কথাবার্তা বলে। এখন নুয়ের ঋণের বোঝা থেকে মুক্তি পেতে যত দ্রুতই সম্ভব এই জমিটা বিক্রি করতেই হবে। কিছুই করার নেই, বাধ্য হয়ে কোয়াংও রাজি হয় জমিতে পাওয়া কবরটা সরিয়ে ফেলতে। তাহলে আগামীকাল সকালে এই কবরটা খুঁড়ে সরানো হবে এই জমি থেকে। দেখা যায় পরের দিন সকালেই কোয়ানের জমিতে শুরু হয়েছে রিচুয়াল। জমির ক্রেতা শামান ফেং আরও কিছু লিবার আছে যারা কবর খোঁড়াখুড়ির কাজ করবে এখানে। এই হলো ক্যাক এবং এটা চাই। তারা এই গ্রামেরই ছেলে, আবার ঘনিষ্ঠ বন্ধুও তারা। তবে তারা এসেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। এরা নুয়ের মতো জোয়ারি, জোয়ার খুবই নেশা এদের। সামান্য কিছু টাকার আশায় কবর খোঁড়ার কাজ এসেছে এরা। পরে এই পারিশ্রমিক টাকা দিয়ে জোয়া খেলবে। তবে এখানে শামান ফেং কবর খোঁড়ার আগে তান্ত্রিক নিয়ম অনুযায়ী কিছু পূজা অর্চনা শুরু করে। এখানে চলছে কিছু রিচুয়াল। এরপর ফেং জানায় যার জন্মরাশি শুকুরের সে এই কবর খোঁড়ার জন্য প্রথম কোপটা দিবে মাটিতে। এখানে চাই বলে ওঠে ক্যাকের জন্মরাশি তো শুকুরের। ফেং বলে তাহলে ক্যাককেই কবর খোলার প্রথম কাজটা শুরু করতে হবে। মাটিতে কোপ দিয়ে কবরটা খুঁড়তে শুরু করো ক্যাক। এভাবেই সকল প্রস্তুতি রিচুয়াল সব শেষ হলে এবার তারা মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু এই পুরো সময় জুড়ে কোয়ানের বুকের ভেতর জন্য অজানা একটা অশুভ আশঙ্কা কাজ করছিল। কেমন যেন ভয় পাচ্ছিল, যেন মাটির নিচে লুকিয়ে থাকা কোনো কিছু তাদের প্রতিটি পদক্ষেপ বুঝতে পারছিল, যেন সে অপেক্ষা করছে মুক্ত হওয়ার জন্য। এভাবে কিছুক্ষণ পর মাটির অনেকটা গভীর থেকে ধীরে ধীরে ভেসে উঠেছিল বহু বছরের পুরানো একটি পাথরের কফিন। পাথরের কফিন হয় খুবই ভারী এটা। চারজন মিলে সেটিকে উপরে তোলার চেষ্টা করে। বারে বারে কফিনটা কবরের ভেতরে পড়ে যাচ্ছিল। এরা সবাই বলছে এটা অসম্ভব রকমের ভারী, কফিন তো এত ভারী হওয়ার কথা নয়। এভাবে কয়েকবারই কফিনটা গর্তের ভেতরে পড়ে যায়। বাধ্য হয়ে একজন গর্তের ভেতরে নেমে নতুন করে শিকল শক্ত করে বাঁধে। অনেক কষ্টের পরে শেষ পর্যন্ত তারা এই কফিনটিকে নিরাপদে উপরে তুলতে সক্ষম হয়। এরপর তান্ত্রিক ফেং সবার উদ্দেশ্যে জানায় এই বেওয়ারিশ কফিনটি সরাসরি অন্য কোথাও দাপন করা যাবে না এবং এটা আচমকাই খোলাও যাবে না। প্রথমে কোয়ানদের বাড়িতে নিয়ে নির্দিষ্ট ধর্মীয় আচার রিচুয়াল সম্পন্ন করতে হবে। সবকিছু শেষ হওয়ার পরই কফিনটাকে খুলতে হবে এবং আবারও যথাযথভাবে অন্য কোথাও সমাহিত করা হবে। এখন কফিনটা কোয়ানদের বাড়িতে নেওয়া হচ্ছে, কিন্তু বিপদ যেন তাদের পিছুই ছাড়ছিল না। অসম্ভব ভারী কফিনটা কাঠের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে এই গাড়ির চাকাই ভেঙে যায়। তবে ভাঙা চাকার ধারালো একটি কাঠের অংশ সোজা গিয়ে ক্যাকের পায়ের মধ্যে ঢুকে যায়। ক্যাকের বন্ধু চাই আর কয়েকজন মিলে পা থেকে কাঠের ভাঙা অংশ বের করেছিল। ক্যাক ব্যথা যন্ত্রণায় কাতর। তবে ক্যাকের পায়ে এভাবে কাঠের টুকরো ঢুকে যাওয়ার দৃশ্য দেখে তান্ত্রিক ফেংয়ের মুখ যেন কেমন মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। তার মনে হতে ধরে এই দুর্ঘটনা শুধু একটি অশুভ সংকেত নয়, বরং খুবই শীঘ্রই এই পুরো গ্রামের উপর ভয়াবহ কোনো বিপর্যয় নেমে আসতে চলেছে। এভাবেই খুব কষ্টের পর সবাই মিলে কফিনটি কোয়ানদের বাড়িতে নিয়ে আসে। কফিনের মুখ তো খুবই ভারী। খুব চেষ্টা করার পর যখন কফিনের ঢাকনা খোলা হয়, তখন ভিতরের দৃশ্য দেখে সবাই তো একেবারেই হতভম্ব হয়ে যায়। কারণ এই কফিনের ভেতরে কোনো মরা মানুষ ছিল না, মানে কোনো মৃতদেহ নেই। কফিনের মধ্যে রাখা ছিল একটি কাঠের মূর্তি, যেটির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য তাবিজ মন্ত্রলেখা কাগজ দিয়ে শক্তভাবে মুড়িয়ে রাখা হয়েছে। তবে শামান ফেং খুব ভালোভাবে বুঝে যায় এটা সাধারণ কোনো কিছু নয়, এখানে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কিছু রয়েছে। এজন্যই তান্ত্রিক ফেন সবাইকে হুঁশিয়ারি করে জানায় ভিয়েতনামের প্রাচীন বিশ্বাস অনুযায়ী এভাবে কোনো কাঠের মূর্তিকে মন্ত্রপত তাবিজ দিয়ে সিল করে রাখার মানেই হলো অত্যন্ত শক্তিশালী কোনো অশুভ আত্মা কিংবা ভয়ঙ্কর অপশক্তি বন্দী আছে এই কফিনের মধ্যে বা এই কাঠের মূর্তির মধ্যে। অর্থাৎ এই কফিনের ভেতরে সাধারণ কোনো জিনিস নয়, বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে ভয়াবহ ব্ল্যাক ম্যাজিকে ডেকে আনা শয়তানকে। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো এই কাঠের মূর্তির গলায় রূপার নেকলেসের মতো একটা অলংকার পরানো আছে। তবে নূরের এই হার বা অলংকারটা বেশ পছন্দ হয়। নূ মনে করছে এই হারটা নিয়ে সে বিক্রি করে তার জোয়ার সকল ঋণ পরিশোধ করে দিবে। এর জন্যই কফিনের মধ্যে থাকা রহস্যময় এই কাঠের মূর্তির গলা থেকে নূ এই নেকলেসটা বা হারটা নিতেও যায়। কিন্তু তান্ত্রিক ফেন তো চিৎকার করে নূকে ধমক দেয়। এখানে ফেন স্পষ্টভাবে জানিয়ে দেয় কফিনের ভেতরের কোনো জিনিস হাত দিয়ে একেবারে নিষিদ্ধ। এখান থেকে কোনো একটি টুকরাও নেওয়া যাবে না, নিলেই বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য। তবে এই দামি অলংকার বা হারটি দেখে চাই এবং কেকের মনেও লোভ জন্ম নিয়েছিল। তারাও ভাবছে এটা বিক্রি করে অনেক টাকা হবে এবং সেই টাকা দিয়ে জমিয়ে জোয়া খেলা যাবে। একেবারে বিকৃত চিন্তাভাবনা।
এখন গভীর রাত, চাই কোয়ানদের বাড়িতে এসেছে কফিন থেকে রূপার হারটি চুরি করতে। খুবই নিঃশব্দে চোরের মতো করেই কফিনের ঢাকনা খুলে এই হারটি চুরি করার চেষ্টা করছে চাই। কিন্তু রহস্যময় ব্যাপার হলো, এই হারে হাত দিতেই কফিনের ভেতরে থাকা কাঠের মূর্তিটা হঠাৎই নড়ে ওঠে। দেখা যায় এই কাঠের মূর্তির যেন ঘাড় ঘুরিয়ে হারের হুকটা চায়ের দিকে ঘুরিয়ে দিল, যেন অদৃশ্য থেকে কেউ চাইছে চাই এই হারটা চুরি করুক বা এই হারটি এখান থেকে মুক্ত করে দিক। এখানে চাই কিছুটা ভয় পেলেও এই কফিন থেকে হারটা চুরি করে নিল অবশেষে। তবে কাঠের মূর্তির ঘাড় ঘোরানো, নড়াচড়া করা, এইরকম অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে চাই একটু ভয় পেলেও কোনোভাবে নিজেকে সামলে দ্রুত কফিনের ঢাকনা বন্ধ করে এখান থেকে পালিয়ে যায়। তবে চাই কিন্তু জানতো না কোয়ানের বাড়ির পেছনেই লুকিয়ে ছিল তার বন্ধু ক্যাক। আসলে ক্যাকও কিন্তু একই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল এই হারটি চুরি করতে, কিন্তু চাই ক্যাকের আগেই চুরি করে ফেলেছে হার। এরপর চাই অদ্ভুত এই রূপার হারটি নিয়ে তাদের জোয়ার আসরে যায়। চায়ের ধারণা ছিল এই হারটি বিক্রি করে বা বন্ধক রেখে ধার নিয়ে জোয়া খেলার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। চাই জামু নামে লোকটার থেকে টাকা ধার নিয়ে গেম খেলেছিল, তবে এখন জামু এই প্রাচীন পুরাতন হারটি নিয়ে চায়ের নেওয়া সম্পূর্ণ ধার পরিশোধ করবে না। মানে জামু জানাই এই প্রাচীন হারের এত মূল্য নেই, তুমি তো আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলে, এই হার দিয়ে তা শোধ হবে না। এখন হতাশ চাই, কষ্ট করে চুরি করেও লাভ হলো না তেমন। কিন্তু চাই হঠাৎই এখানে দেখে একের পর এক অদ্ভুত ভয়ঙ্কর দেখতে নারী যেন তার সামনে এসে হাজির হয়। দূর থেকে চাইকে যেন দেখছিল ওই নারী। চাই এই জুয়ার আসরের ঘরের মধ্যেই খুঁজতে থাকে ওই নারীকে, কেন চাইকে ফলো করছে। কিন্তু চাই এখানে মনে করছিল গতরাতে হয়তো তাকে চুরি করতে দেখে ফেলেছে কেউ, এর জন্য চাই এই হারটা নিজের জামার ভেতরে লুকিয়ে ফেলেছিল। তবে হঠাৎ পর্দার ভেতর থেকে বিভৎস নারী অবয়ব বেরিয়ে আসে, এমনকি চায়ের পা ধরে টানও দেয়। এবার চাই কিন্তু খুবই ভয় পেয়ে যায়, আসলেই ভয় পেয়ে গেছে অনেক। এভাবেই দেখা যায় চাই খেলার আসর ছেড়ে বাড়ির দিকে যাচ্ছিল, ভীষণ ভয় পাচ্ছে চাই। নদীর উপরে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছে চাই। চারিদিকে নেমে আসে ভয়ঙ্কর নিরাপত্তা, কিন্তু তেমন একটা বাতাসও নেই আশেপাশে। তারপরও হঠাৎই পুরো সেতু যেন প্রচণ্ডভাবে দুলতে শুরু করে। কিন্তু হঠাৎ চাই দেখে দূরে ব্রিজের উপরেই একটি মহিলা অবয়ব যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে তার চেহারা দেখা যাচ্ছে না যদিও, তবে একটা ছায়ামূর্তি খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। তবে মুহূর্তের মধ্যেই এই অদ্ভুত মহিলা অবয়ব চায়ের ঠিক পেছনে এসে হাজির হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো চাইকে কেমন পজেস করে ফেলেছে মুহূর্তের মধ্যেই। চাই এখন বশীভূত, কেমন যেন মুহূর্তের মধ্যেই নিজের উপর থেকে সকল নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে চাই। এখন অদ্ভুত এই ছায়ামূর্তির পিছু নিতে নিতে সেতুর রেলিংয়ের উপর উঠে গেছে চাই। এইভাবেই এই ভয়ঙ্কর শক্তি চাইকে মায়াজালে ফেলে বিভ্রান্ত করে ব্রিজ থেকে নিচের খরস্রোতা নদীর পানিতে ঝাঁপ দিতে বাধ্য করে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ওই কফিন থেকে চুরি করা অলঙ্কারের জন্যই অপশক্তির বশীভূত হয়ে চাই মারা গেল? পরের সকালে মনোমুগ্ধকর শীতল আবহাওয়া, গ্রামের সবুজ সতেজ বাতাসে মোহিত সকলেই। খুবই সুন্দর একটি সকাল। এই সকালেই কোয়াং এসেছে হংখলার বাড়িতে। কোয়ান তাকিয়ে আছে দোলনার দিকে। এই দোলনায় ঘুমিয়ে আছে কোয়ানের ছেলে। বিষয়টা মনে রাখেন, কোয়ানের ছেলে দোলনায় শোয়া। আচ্ছা, এই হলো জনাব কিম, হংখলার হাজবেন্ড। তারা কথাবার্তা বলছিল। কিম চাচা বলে, আর কতদিন এভাবে থাকবে কোয়াং, সময় তো চলে যাচ্ছে। তবে এখানে চাচা কিসের সময় এবং কোয়ানের কোন বর্তমান অবস্থানের কথা বোঝাতে চাচ্ছে? এই ভীষণ রহস্যময় ব্যাপার আরেকটু সামনে ঘটবে, তখন বুঝতে পারবেন চাচা কোন সময়ের কথা বলল। তবে তাদের এসব কথাবার্তার মধ্যেই জুনা নামের একজন গ্রামের জেলে বাসিন্দা কিম চাচাকে বলতে এসেছে নদীতে চায়ের মৃতদেহ পড়ে আছে। এভাবেই কোয়াং কিম চাচা নদীর দিকে যায়। কোয়াং দেখছে গ্রামের হাসপাতালের নার্স আবার কিছু সাধারণ লোকজন চায়ের লাশকে উপরে তুলে আনলো। দীর্ঘ সময় পানিতে থাকার জন্য লাশের অবস্থা ভালো নয়, আবার পোস্টমর্টেমও করতে হবে। এখানের একজন মুরব্বী লোক ক্যাককে বলে, তোমার বন্ধু কিভাবে মারা গেল? তোমরা তো সবসময় একসাথে থাকো। তবে ক্যাক এখানে একেবারেই চুপ থাকে, কোনোই কথা বলে না। তবে ক্যাকের চেহারা দেখে বোঝা যায় তার মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল। তবে গ্রামের সবাই ধরে নেয় জোয়ার ঋণ এসব দেনার চাপে হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে। কিন্তু এখানের কেউ বুঝতে পারেনি চায়ের মৃত্যুর পেছনে ভয়ঙ্কর অপশক্তি রয়েছে। এখন বিকাল, দেখা যায় নু তখনও জোয়ার নেশায় অন্ধ হয়ে জোয়ার আসরেই টাকা উড়িয়ে যাচ্ছিল। এর কিছু সময়ের মধ্যেই নু সব টাকা হেরে যায়। নুকে খুঁজতে সেই খেলার আসরের দিকে যাচ্ছিল কোয়াং। কোয়াং দেখে হতাশ হয়ে বাহিরের দেওয়ালের উপর বসে আছেন নু। কিন্তু নিজের ভুল স্বীকার করার বদলে নু এখানে উল্টো কোয়াংয়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এখানে নু বলে কোয়াংয়ের আয় রোজগার তেমন ভালো না, এর জন্যই নাকি নুরা গরিব, সংসার চালাতে হিমশিম খায়। তাছাড়া জোয়া খেলে নু অনেক টাকা জিতে ধনী হয়ে যেতে চায়, কিন্তু সে মূলধনই নেই জোয়া খেলার জন্য।
তাছাড়া জুয়া খেলে ধনী হওয়ার আশায় নু এসব ভয়ঙ্কর জোয়ার নেশায় ডুবে আছে। জুয়া খেলে নাকি ধনী হয়ে যাবে। তবে কুয়াং চরিত্র দিক দিয়ে ছিল অত্যন্ত শান্ত এবং পরিশ্রমী পুরুষ। রাগ না করে সে নুকে বাড়ি ফিরতে বলে। পথে যেতে যেতে কুয়াং জানায় চাই তো মারা গেছে, নুকে তো চায়ের শেষকৃত্যের জন্য যেতে হতে পারে। তবে চায়ের মৃত্যুর খবর শুনে নু কিছুটা অবাক হয়ে যায়। এদিকে ক্যাক এখনও সেই কফিনের রূপার হারের লোভে জর্জরিত। যে কোনো মূল্যে এই হারটি তার পেতেই হবে। তবে ক্যাক জানে ওই হারটি এখনও চায়ের মৃতদেহর সাথেই রয়েছে, আর লাশটা রয়েছে মর্গে। দেখা যায় গভীর রাতে ক্যাক এই মর্গে ঢুকে পড়ে। ক্যাক দেখে হারটি রয়েছে চায়ের কোমরের মধ্যে গোজা। এভাবে চায়ের লাশের কোমর থেকে হারটি নেওয়ার জন্য সে হাত বাড়াতেই হঠাৎই কোথা থেকে বরফ শীতল এক দমকা হাওয়া বয়ে যায়। ক্যাকেরও মনে হচ্ছিল হাসপাতালের এই মর্গের ভেতরে অদৃশ্য কোনো সত্তার উপস্থিতি হলো এই মাত্রই। কেমন যেন পরিবেশটা একেবারে অদ্ভুত হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তবে এখানে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে। হঠাৎই চায়ের লাশটা চোখ মিলে তাকায়, একেবারে তাকিয়ে আছে। ক্যাক তো খুবই ভয় পাচ্ছে, তবুও চায়ের চোখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত চোখ তো বন্ধ হয় না। অথচ হাত দেওয়ার সাথে এই চোখ তো বন্ধ হয়ে যাওয়ার কথা, যেহেতু এটা মৃত মানুষ। এরই মধ্যে চায়ের লাশ প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। চায়ের মুখ থেকে কালো রক্তর মতো বেরিয়ে আসে। এটা কালো পচা রক্ত মনে হচ্ছে। এই মহাভয়ঙ্কর দৃশ্য দেখে ক্যাক ভয় জ্ঞান হারানোর অবস্থায় পৌঁছে যায়। খুবই ভীতিকর অবস্থা, কিন্তু ক্যাকের লোভ ক্যাকের ভয়কে হার মানিয়ে ফেলেছে। এখানে দেখা যায় এক ঝটকায় ক্যাক চায়ের কোমর থেকে হারটি নিয়ে যায়। এই হার নিয়ে প্রাণ পরে দৌড়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় ক্যাক। তবে এই রাতে ক্যাক কিছু অদ্ভুত রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। এইরকম স্বপ্ন সে আগে কখনোই দেখেনি। ক্যাক স্বপ্নে দেখতে পায় সে কবরস্থানের মধ্য দিয়ে মাতাল অবস্থায় হেঁটে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে তার চারিদিকে অসংখ্য ভয়ঙ্কর চেহারার মানুষজন তার দিকে তাকিয়ে আছে। তাদের চেহারা একেবারেই ভয়ঙ্কর রকমের ছিল, সাধারণ বা নর্মাল মানুষের মতো না। তারা যেন কবর থেকে উঠে এসেছে। এত ভীতিকর স্বপ্ন দেখে ঘুম থেকে তড়িগড়ি করে জেগে ওঠে ক্যাক। এখন সকাল হয়ে গেছে। এবার ক্যাক তার স্ত্রী ওয়াককে ডাকছিল, তবে ওয়াক ছিল বাহিরে। কিন্তু এই সুযোগে গতরাতে চুরি করে আনা হারটা আয়নার পেছনে লুকিয়ে রাখতে ধরে ক্যাক। ক্যাক চিন্তা করছে হারটা এখান থেকে নিয়ে আজ সন্ধ্যার সময় বিক্রি করে দিব। তবে ক্যাকের পিছনে হঠাৎই তার স্ত্রী এসে দাঁড়ায়। তবে আচমকাই ক্যাক তার স্ত্রী ওয়াককে দেখে ভয়ে লাফিয়ে উঠেছিল, মানে আচমকা মানুষকে দেখলে যা হয়। তবে ক্যাকের স্ত্রী ওয়াক জানতে চায় কি লুকাচ্ছিল ওখানে, কিন্তু ক্যাক বলে কিছুই তো না, আয়নার পেছনে অনেক ময়লা জমেছে, এটাই দেখলাম। তবে ক্যাকের খুবই মদের নেশা ছিল, একেবারে মাতাল হয়ে বাড়িতে ফিরত। এভাবেই ক্যাক তাড়াহুড়া করে কাজের অজুহাত দেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। ক্যাকের পায়ে খুবই ব্যথা, ভালো মতো হাঁটতেও পারে না। তবে ক্যাক আয়নার পেছনে কি লুকাচ্ছিল, ক্যাকের এই অস্বাভাবিক আচরণে তার স্ত্রীর সন্দেহ হয়। কৌতূহলবশত সে আয়নার পেছনে খুঁজে দেখলে সেখানেই তো পেয়ে যায় ঝকঝকে দামি পাথরখচিত রূপার সেই গলার হার। এখন রাত হয়ে গেছে, ক্যাক এখনও বাড়িতে ফেরেনি। হয়তো সে মাতাল হয়ে পড়ে আছে, নয়তো জোয়ার আসরে বিভোর। দেখা যায় ক্যাকের স্ত্রী সকল কাজবাজ শেষ করে লুকিয়ে রাখা গলার হারটা বের করে। বড় আনন্দের সাথে সেটি গলায় পরার জন্য ব্যাকুল হয়ে আছে। ওয়াক এই হারটা হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে যায়। তবে ওয়াক এখানে ভাবছিল তাহলে এতদিনে তার মদ্যপ এবং দায়িত্বহীন স্বামী হয়তো অবশেষে বদলে গেছে। ওয়াককে সারপ্রাইজ করার জন্যই হয়তো হারটা লুকিয়ে রেখেছিল ক্যাক এখানে, পরে দেখাবে। কিন্তু ওয়াক তো বুঝতেই পারছে না এই ঝলমলে অলংকার কোনো উপহার নয়। এখন ভয়াবহ মৃত্যুর দিকে ওয়াককে টেনে নেওয়ার এক ভয়ঙ্কর অভিশাপের সূচনা হবে। দেখা যায় এভাবেই হারটা গলায় পড়ার সাথে সাথে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ওয়াকের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগলো, কারণ দরজা নিজে থেকে কিভাবে লক হওয়া সম্ভব। এভাবেই বন্ধ হয়ে যাওয়া দরজা খুলে দিয়ে ওয়াক আবারও আয়নার সামনে বসে। এবার পুরোপুরি হারটা গলায় পড়া শুরু করেছিল। নিজেকে আয়নায় দেখে ওয়াক খুবই খুশি হয়েছিল, তাকে বেশ সুন্দরী লাগছে এই হারে। কিন্তু হঠাৎই এই হার যেন গলার সাথে আটকে গেছে। তীব্র জোরে ওয়াকের গলা চেপে ধরেছে অদৃশ্য শক্তি বলে। খুবই অদ্ভুত ব্যাপার, ওয়াকের দম বন্ধ হয়ে যাচ্ছিল। আবার অদৃশ্য কোনো শক্তি তাকে তীব্র জোরে ধাক্কা দিয়ে ঘরের জানালার দিকে আশ্রয় ফেলেছিল। ভয়ে আতঙ্কে ওয়াক কিছুই বুঝতে পারছে না এসব কি ঘটল তার সাথে। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয় হলো, ওয়াক দেখে তার মাথা ঠিক উপর দিক থেকে ফাঁসির দড়ি নেমে আসতে ধরে, যেন অদৃশ্য কেউ ওয়াকের জন্য এই ফাঁসির মৃত্যুর ফাঁদ তৈরি করেছে। মুহূর্তের মধ্যে দড়িটা নিজে থেকেই ঘরের সিলিংয়ে শক্ত হয়ে বাঁধা পড়ে। ওয়াককে ফাঁসিতে ঝুলিয়ে ফেলেছিল। এখন আর বাঁচার উপায় নেই। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল ক্যাকের স্ত্রী ওয়াক। এভাবে কয়েক সেকেন্ডের ভেতরেই ওয়াকের মৃত্যু হয়। তার দম বের হয়ে যাওয়ার সাথে সাথেই অদ্ভুতভাবে ঘরের দরজাটাও বন্ধ হয়ে যায় আনভিজিবল কোনো শক্তিতে।
এখন মধ্যরাত। এই সময় মাতাল অবস্থায় ক্যাক বাড়িতে ফিরে এসেছে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ক্যাক তার স্ত্রীকে দরজা খোলার জন্য ডাক দিয়েছিল, কিন্তু দরজা তো কেউ খোলে না। ক্যাক আবার আজ রাতে প্রচুর নেশা করেছে, এই নেশার জন্য বারান্দায় দাঁড়িয়ে বমি করছিল। তবে হঠাৎই কোনো মানুষ ছাড়াই ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকে খুলে যায়। এবার ক্যাক ঘরের ভেতরে তাকাতে দেখে তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আছে। এই বিভৎস দৃশ্য দেখে তার নেশার ঘোর যেন মুহূর্তের মধ্যেই কেটে যায়। বড় হতবাক হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীর নিথর দেহ জড়িয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিল ক্যাক। এই পৃথিবীতে ক্যাকের একমাত্র আপনজনই ছিল তার স্ত্রী ওয়াক। আজ এভাবে নিজেকে শেষ করবে ক্যাক কখনোই চিন্তাও করতে পারেনি। তবে ক্যাক তো জানে না তার স্ত্রীর মৃত্যু ভয়ঙ্কর কোনো শক্তির প্রভাবে ঘটেছে। সে সংসারের অভাব অনটন বা ক্যাকের বদচরিত্রের কারণে নিজেকে শেষ করেনি। পরের দিন সকালে ক্যাকের বাড়িতে শোকের ছায়া। আবারও মৃতদেহ সৎকারের দায়িত্ব পড়ে নূরের উপর। সাদা কাপড়ের মাঝে শোয়ানো রয়েছে লাশ। নূর প্রথমে ক্যাকের পা সুতা দিয়ে বেঁধে নেয়, তবে কাজের মাঝপথে হঠাৎ ঘরের বাতিগুলো যেন জ্বলতে নিভতে শুরু করে। এটা থেকে আন্দাজ করা যায় এখানে অলরেডি কোনো অশুভ শক্তি রয়েছে। তবে নূও বুঝতে পারে ঘরের মধ্যকার পরিবেশ কেমন যেন অস্বাভাবিকভাবে গম্ভীর হয়ে উঠল। ঠান্ডা একটি শীতল হাওয়া বয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো অদৃশ্য কেউ আশেপাশে রয়েছে। তবে নূ দেখতে পায় একটি রহস্যময় ব্যাপার। এই লাশের দুই হাতের বৃদ্ধ আঙ্গুলি কেমন যেন বেঁকে আছে, একেবারে গুটি ধরে আছে। দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলো মোচড় দিয়ে ধরে রেখেছে। নূ তার সর্বশক্তি দিয়েও বাঁকা আঙ্গুল সোজাই করতে পারছে না। বেশ রহস্যময় ব্যাপার এটা। তবে এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই লাশটিও তাকিয়ে পড়ে, আবার চোখগুলো লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে, একেবারে বিভৎস দেখতে। আবার হঠাৎই মুখ থেকে কালো ঘন রক্ত বেরিয়ে আসতে শুরু করে। এই অদ্ভুত ভীতিকর দৃশ্য দেখে নূর মনে এই প্রথমবারের মতো ভয় ঢুকে যায়। এভাবেই সকল কাজবাজ শেষ করে রাতের দিকে বাড়ি ফেরার পথে নূর মনে হতে থাকে যেন কেউ বা কারা তাকে ফলো করছে। তবে এই অন্ধকার রাস্তার পাশে একটি গাছের ডালে সে স্পষ্টই দেখতে পাচ্ছিল কালো কাপড়ে আবৃত কোনো মহিলা লাশ যেন ঝুলে আছে গাছে। চরম ভয় পাচ্ছে এটা দেখে নূ, কিন্তু সাহস করে আবার তাকাতে সেটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এখানে নূ খুব ভালোভাবে বুঝতে পারছে তার আশেপাশে কোনো অদৃশ্য খারাপ সত্তার আগমন ঘটেছে। তবে নূ এখানে নিজেকে বুঝিয়ে সাহস জোগানোর চেষ্টা করছে, হয়তো সারাদিনের ক্লান্তি, লাশকে গোসল করানো, এসব নানান মানসিক চাপের কারণে সে সব কল্পনা বা ভয়ঙ্কর ভিজুয়াল দেখতে পাচ্ছিল। তবে হঠাৎ করে সেই ঝুলন্ত লাশের বিভৎস দৃশ্যটি এবার মুখের ঠিক সামনে দৃশ্যত হয়েছিল। এই অদ্ভুত ভয়ঙ্কর চেহারা দেখে এবার আসলে কিন্তু ভয় ঢুকে গেছে নূরের ভেতরে। চরম ভয়ে আতঙ্কে প্রাণ পড়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায় নূ। এভাবেই বাড়িতে পৌঁছে মেইন গেট বন্ধ করে দিচ্ছিল। এরই মধ্যে কোয়ান এসে বলে, কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? কিন্তু নূ বেশি কথা না বলে ঘরের মধ্যে চলে যায়। ঘরের সব দরজা জানলা বন্ধ করে নূ ঘুমানোর চেষ্টা করলেও রাতভর ভয় তাকে তাড়া করে বেড়ায়। এই রাতে নূ ঘুমিয়ে কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। নূ দেখে তাদের ঘরের মধ্যে যেন ঝড় আরম্ভ হয়েছে। আবার ওয়াকের মতো অবয়ব এসে নূকে বলছে, খুব দ্রুতই তোকে নিয়ে যাব, তুই আর বেশি দিন বাঁচবি না। এই কথা বলেই এই ভয়ঙ্কর অবয়বটা নূরের ঠিক পেছন থেকে মুখের ঠিক সামনে এসে হেসে দেয়। বিভৎস হাসি। চরম ভয় পেয়ে নূ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠেছিল। এই নূরের চিৎকারে কোয়ানেরও ঘুম ভেঙে যায়। নূ বলছে, আমি ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেছি, আবার আসার পথও ভয় পেয়েছিলাম। তবে কোয়াংও বুঝতে পারছে তার স্ত্রী আসলেই ভয় পেয়েছে কোনো কিছু দেখে। এর জন্য কোয়াং তার স্ত্রীকে অবাই দিয়ে বলে, এটা শুধুমাত্র দুঃস্বপ্ন। যেহেতু নূ মৃত মানুষের শেষকৃত্যের কাজবাজ করে, এ ধরনের স্বপ্ন দেখা স্বাভাবিক। ঠিক এইভাবেই তারা স্বামী স্ত্রী নানান কথাবার্তা বলছিল এখানে। এরই মধ্যে কোয়াং জানাই, আগামীকাল আমাদের গ্রামে মেলা হবে, তাই নূ যেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কারণ কোয়াং আগামীকাল নূ এবং তাদের ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে যাবে। নূ বেশ খুশি হয় ঘুরতে যাওয়ার কথা শুনে। এভাবে তারা কিছু দুষ্টামি ফাজলামি করে ঘুমিয়ে পড়েছিল। এদিকে দেখা যায় এই রাতে ক্যাকের স্ত্রী ওয়াককে কফিনে ভরে কবর দিতে নিয়ে যাচ্ছিল গ্রামের বাসিন্দারা। তাদের ধর্মীয় বিশ্বাস এবং বিভিন্ন রীতিনীতি অনুষ্ঠানের ভঙ্গিতেই ওয়াককে কবর দেওয়া হয়েছিল। পরের দিন সকালে নূ দেখে তাদের ছেলে সামনের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। নূ বুঝতে পারছে তাদের ছেলের সামনে অদৃশ্য কেউ রয়েছে। তার ছেলে যেন কোনো অদৃশ্য সত্তার সাথে খেলা করছিল। আচ্ছা, নূ এবং তাদের ছেলেকে মনে রাখবেন। এরই মধ্যে কাজবাজ থেকে কোয়াং তার বাইক চালিয়ে বাড়িতে ফিরে আসছিল নূদের মেলায় নিয়ে যাওয়ার জন্য। তবে কোয়াং বাড়ি আসা মাত্রই নূ বলে, আমাদের ছেলেকে দেখলাম একা একাই হাসাহাসি করছে, যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছিল। তবে কোয়াং এসব কথাবার্তা এখন আলোচনা করবে না। নূকে বলা হয়, তাড়াতাড়ি রেডি হও, এখনই মেলায় যাব। কিন্তু সাজগোজের সময় নূ তার গলায় পরে নেয় সেই অভিশপ্ত অলংকারটা, রূপার হার।
আচ্ছা, এই হার কিন্তু ক্যাকের স্ত্রীর কাছে ছিল, তবে ক্যাকের মরা স্ত্রীর গোসল এবং শেষকৃত্যের কাজ করার সময় নূ তার গলা থেকে এই অভিশপ্ত হারটি চুরি করেছিল। এই হারকে তো প্রথম দেখায় নূরের পছন্দ হয়েছিল ব্যাপক, তাহলে কাকতালীয়ভাবে হলেও এখন হারটি নূরের গলায় পরা আছে, তার আশা পূর্ণ হল। এভাবেই হার গলায় পরে সাজসজ্জা করে তারা মেলায় চলে গিয়েছিল। তারা কিছু খাওয়া দাওয়া করছিল, গল্পগুজব চলছে। তাদের ছেলেকে ধরে রেখেছে হংখালারা। তবে এই প্রশান্তিময় আনন্দের মাঝেই আচমকাই নূরের চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় নারীর উপর। মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে সে নারী, তবে অদ্ভুত এই মহিলাও এক নজরে শুধু নূরের দিকেই তাকিয়েছিল। তবে এই নারীকে দেখে নূ এতটাই ভয় পেয়ে যায় যে তার হাতে থাকা মিষ্টির বাটি কোমরের উপর পড়ে ড্রেসে দাগ পড়ে যায়। ড্রেসে মিষ্টি পরে নষ্ট হয়ে গেল। এখন খাবার পরে ড্রেসে দাগ হওয়া অংশ পরিষ্কার করতে চলে যায় নূ। কিন্তু এখানে আসার পর নূ অনুভব করতে পারছিল এই ওয়াশরুমে কেউ আছে। কলের পানি চলছে, পানি যেন কেমন নড়াচড়া করছে। নিশ্চিত বোঝা যাচ্ছে নূর আসার আগে এখানে কেউ ছিল। যদিও সে অদৃশ্য, তবুও এখানে কারো উপস্থিতি আছে এটা শিওর নূ। তবে হঠাৎ যেন নিচে থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে এসে তার পা শক্তভাবে চেপে ধরে। তবে কোনো মতে এই ভয়ঙ্কর জিনিসের থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরোতেই সে দেখতে পায় এই রহস্যময় নারী মেলার ভিড়ের মধ্য দিয়ে তার ছেলেকে কোলে নিয়ে হেঁটে চলে যাচ্ছিল। ছেলেকে বাঁচানোর মরিয়া চেষ্টায় নূ পাগলের মতো তার পিছু নেয়। ওই নারী অবয়বের পিছু করতে করতে নূ মেলার পেছনের এক নির্জন পাহাড়ের ঢালে এসে পড়ে। এখানটা একেবারে নির্জন, জনমানবহীন। তবে নূ দেখতে পায় সেই মহিলাও নেই, তার ছেলেও নেই এখানে। চরম হতাশায় নূ এখন তার ছেলের জন্য কান্নাকাটি করছিল, কে নিয়ে গেল তার ছেলেকে। তবে হঠাৎই সে ভয়ঙ্কর নারী অবয়ব নূরের মুখের ঠিক সামনে এসে হাসি দিয়ে উঠেছিল। বিভৎস হাসি। আচমকায় এত ভয়ঙ্কর চেহারা দেখে নূ পাহাড় থেকে নিচে পড়ে যায়। এই পাহাড়টা অনেক উঁচু না হলেও জায়গাটা ছিল পাথরের স্তূপের। এসব পাথরের সাথে মাথায় গোতা লেগে নূ এখানেই মারা গিয়েছিল বা অচেতন হয়ে পড়ে। এদিকে কুয়াংও বসেছিল অনেকক্ষণ ধরে, নূ তো ফিরে আসে না। এজন্যই কুয়াং কিন্তু মেলার ভিড়ের ভিতরে তার স্ত্রীকে খুঁজছিল, তবে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নূকে। তবে দেখা যায় খালা হংয়ের কোলে ছিল তাদের ছেলে। তাহলে নূ যে মহিলাকে দেখলো যে তার ছেলেকে নিয়ে যাচ্ছে, তার মানে ওই ভয়ঙ্কর শক্তি নূকে ধোকায় ফেলেছিল মেরে ফেলার জন্য। খালা হং এবং কিম চাচা কুয়াংকে বলে নূ হয়তো বাড়িতে চলে গেছে। এরই মধ্যে একজন ব্যক্তি এসে জানায় আপনার স্ত্রী অচেতন হয়ে পড়ে আছে, তার মাথা ফেটে গেছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এভাবেই খালা হং কুয়াং হাসপাতালে এসে পৌঁছায়। তবে ডাক্তার জানিয়ে দেয় নূকে বাঁচানো সম্ভব হয়নি, সে স্পট ডেড হয়েছে। মানে হাসপাতালে আনার আগেই স্পটে সে মারা গেছে। প্রিয়তমা স্ত্রীর নিথর দেহ দেখে কুয়াং পুরোপুরি ভেঙে পড়ে মানসিকভাবে। কষ্টে বুক তো ফেটে যায়। বইয়ের মৃতদেহর পাশে বসে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিল আসলেই কুয়াং। যেন মুহূর্তের মধ্যেই তার পৃথিবীটা একেবারে তছনছ হয়ে গেল। এর কিছুক্ষণ পরে একজন নার্স এসে কুয়াংকে জানায় আপনার স্ত্রীর মৃতদেহ বাড়িতে নেওয়ার জন্য ছাড়পত্র নিতে হবে এবং সেটি নিতে রিসেপশন ডেস্কে যান। এভাবেই কুয়াং চলে যায় রিসেপশনে নূয়ের ডেথ সার্টিফিকেট নিতে। এরই মধ্যে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আকাশ জুড়ে বজ্রপাতের বিকট শব্দে হাসপাতালের পরিবেশ যেন কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কিন্তু একই সময় নূয়ের এই মৃতদেহের ভেতরে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা যায়। তার মুখ দিয়ে অবিরাম সেই কালো রক্ত বের হতে থাকে, ভয়ঙ্করভাবে কাঁপাকাঁপি শুরু করছিল এই বডি। এবার দেখা যায় মুভির শুরু সেই তান্ত্রিক মহিলার সাথে ঘটা ঘটনায় যেন নূয়ের সাথে ঘটবে এখন। আচমকা একটি বাদুড় জানলার কাঁচ ভেঙে উড়ে এসে ভেতরে এসে আশ্রে পড়েছিল। এবার এই বাদুড়রূপী অশুভ শক্তি সোজা নূয়ের মুখের ভেতরে ঢুকে যায়। তবে এই রহস্যময় প্রাণীটি শরীরের ভেতর প্রবেশ করার সাথে সাথেই নূর যেন তাকিয়ে পড়ে। নূরের চোখগুলো বড় হয়ে কেমন যেন রক্তবর্ণ ধারণ করেছে। নূয়ের শরীর অস্বাভাবিকভাবে মোচড়াতে থাকে, যেন ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্ল্যাক ম্যাজিক শুরু করেছে। তাহলে কয়েক সেকেন্ড আগেও যে নারী মৃত ছিল, এখন সে ধীরে ধীরে উঠে বসল। দেখে মনে হচ্ছে জীবন ফিরে পেল এ লাশ। এভাবেই নূয়ের এই অভিশপ্ত দেহটা হেঁটে হেঁটে চলে যেতে নেয় হসপিটালের বাইরে। অন্যদিকে কোয়াং এখনও হাসপাতালের রিসেপশনে কাগজপত্র নিয়ে ব্যস্ত। এজন্য সে বুঝতেই পারেনি তার মৃত স্ত্রী এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে হাসপাতাল থেকে বের হয়ে হেঁটে চলে যাচ্ছে। ব্যাপারটা কি ভয়াবহ চিন্তা করুন, লাশ হেঁটে যাচ্ছে। এভাবে কাগজপত্রের সমস্ত কাজ শেষ করে কোয়াং যখন আবারও নূয়ের লাশের কাছে ফিরে যায়, এবার কোয়াং তো একেবারে বাকরুদ্ধ হতভম্ব হয়ে যায়। কারণ বিছানায় নূয়ের মৃতদেহের কোনো চিহ্ন নেই, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে রহস্যজনকভাবে সেখান থেকে গায়েব করে ফেলেছে। তাছাড়া মরা মানুষ যাবে কোথায়, গেল কোথায় সে, নাকি লাশকেও চুরি করে নিল? আসলে এইসবই ভাবছিল কোয়াং।
তবে কোয়াং এই হাসপাতালের ভেতর থেকে জানালা দিয়ে দেখতে পায় বাহির দিয়ে একটি মহিলা ছায়ামূর্তি যেন হেঁটে যাচ্ছে। তবে তাকে দেখতে নুয়ের মতোই লাগছিল। অবাক হয়ে তাকিয়ে আছে কোয়াং। আরও ভালো করে বিষয়টা দেখতে কোয়াং বাইরে এসেছিল। তবে এতক্ষণে নুয়ের মতো দেখতে অবয়বটা চলে গেছে কোথাও। এই ঝড় বৃষ্টির রাতে কোয়াং হতভম্ব হয়ে বাড়ি চলে যায়। কিন্তু বাড়িতে পৌঁছে কোয়াং অদ্ভুত এক দৃশ্য দেখে, যেটা তার কল্পনার বাইরের একটি বিষয়। কোয়াং দেখে তার মরা স্ত্রী নু একেবারে স্বাভাবিক মানুষের মতো ঘরের মতো দাঁড়িয়ে আছে। তার মুখে যেন রহস্যময় ভুতুড়ে হাসি। মৃত স্ত্রী এখন জীবিত অবস্থায় তার সামনে এভাবে দাঁড়িয়ে আছে। কোয়াং নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? এরই মধ্যে নু কেবল একটাই মাত্র কথা বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার দে। কিন্তু মৃত স্ত্রী জীবিত হয়ে গেছে, আবার খাবারও চায়। তবে এসব কথা শুনে কোয়াং যেন কেমন আনন্দে আত্মহারা হয়ে যায়। আসলে কোয়াং এখানে এটা ভাবছে না মৃত মানুষ জীবিত হওয়া সম্ভব কি করে। যাই হোক, আর বেশি দেরি না করে কোয়াং রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজিয়ে দেয় নুয়ের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয়, নু এই খাবারগুলোর গন্ধ শুকছিল। নু যেন এই খাবারের গন্ধে একেবারে সন্তুষ্ট নয়। তার জন্য এসব রান্না করা খাবার একেবারে পছন্দ নয়। এভাবে হঠাৎ করে রহস্যময় এই নু রেগে মেগে খাবার টেবিল উল্টে ফেলে দেয়। এভাবে অচেতন হয়ে পড়েছিল নু। তবে এখানে বিন্দু পরিমাণও ভয় না পেয়ে কোয়াং নুকে বিছানায় শুয়ে দিয়ে তার সেবা যত্ন করছিল। কিন্তু এবার কোয়াং বুঝতে পারে নুয়ের পুরো শরীর যেন বরফের মতো ঠান্ডা, যেন এটা জীবিত কোনো মানুষের শরীর নয়। তার শরীরে যেন বিন্দু পরিমাণও রক্ত নেই। এবার কোয়াং তার স্ত্রীর এই অবস্থা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আসলে এটা কি হচ্ছে তার সাথে? এটা কি আসলেই তার স্ত্রী নু, নাকি কোয়াং এসব স্বপ্নের মতো দেখছে? এই সকল চিন্তা এবং নুকে পাহারা দিতে দিতে কোয়াং এই বিছানার পাশে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙতে কোয়াং বুঝতে পারে নু বিছানায় নেই। কোয়াং তো পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, আবার ভয়ও পাচ্ছে। গতরাতে ঘটা সবকিছুই কি তার স্বপ্ন ছিল কি না। তবে এরই মধ্যে কোয়াং বুঝতে পারে তাদের রান্নাঘর থেকে কিছু চিবিয়ে খাওয়ার অদ্ভুত শব্দ আসছিল। এভাবেই কোয়াং রান্নাঘরে যে দেখে রান্নাঘরের এক কোণে বসে নু 2 হাতে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইটা ছিল তাদের পালিত মুরগি। কাঁচা মুরগি খাচ্ছে এই ভয়ঙ্কর নু। তার তো রক্ত কাঁচা মাংস খাওয়ার নেশা, এর জন্যই গতরাতে রান্না করা খাবার পছন্দ হয়েছিল না। নুয়ের মুখমণ্ডল এবং তার হাত জুড়ে লেগে আছে টাটকা রক্ত। একেবারে বিভৎস দৃশ্য, কাঁচা মাংস খাচ্ছে। এবার এই দৃশ্য দেখে কোয়াংও বুঝতে পারে এটা তার স্ত্রী নয়। হতে পারে মৃত স্ত্রীর লাশের মধ্য থেকে কোনো অদৃশ্য ভয়াবহ সত্তা নিয়ন্ত্রণ করছে এই নিথর দেহটি। তাহলে কাঁচা মাংস খেতে থাকা নুকে দেখার পর কোয়াং এখন মোটামুটি শিওর এই বিষয়টি একেবারে নর্মাল বা সাধারণ কিছু নয়। এইখানে প্যারানর্মাল বা ভয়ঙ্কর কোনো ঘটনা নিশ্চয়ই রয়েছে। এর জন্যই দেরি না করে কোয়াং তাদের এই গ্রামের একজন বিখ্যাত তান্ত্রিকের বাড়িতে চলে যায়। এই হলো তান্ত্রিক হাং। দেখা যায় এই তান্ত্রিক খুবই পারদর্শী এসব জিন ভূত তাড়ানোর বিষয়ে। তান্ত্রিক বিষয়ে একেবারে সিদ্ধহস্ত সে। এই মেয়েটা ছিল এই গ্রামেরই। এই মেয়েটাকে কোনো অশুভ শক্তিতে বশীভূত করে তাকে ক্ষতি করে চলছিল। তার ভেতরে রয়েছে কোনো ভয়ঙ্কর সত্তা। তবে এই তান্ত্রিক হাং খুব সহজেই এই মেয়েটির উপর থেকে অশুভ খারাপ শক্তির প্রভাব কাটিয়ে দিতে সক্ষম হয়। তার তেমন একটা বেগ পেতে হয় না, খুব সহজেই রিচুয়ালের মাধ্যমে এই মেয়েটাকে সুস্থ করে তোলে। এই রোগীরা চলে যাওয়ার পর কোয়াং কথা বলছিল হাংয়ের সাথে। এখানে কোয়াংয়ের প্রথম প্রশ্ন হলো মৃত মানুষ কি সত্যই আবার জীবিত হয়ে ফিরে আসতে পারে কিনা। তবে এই অদ্ভুত প্রশ্ন শুনেই তান্ত্রিক হাংয়ের মুখের অবয়ব যেন কেমন ভয়ের তো চেহারায় পরিণত হয়। অল্প কিছুক্ষণ নীরব থাকার পর হাং মাথা নেড়ে জানান দেয়, হ্যাঁ সম্ভব, এমন ঘটনা বাস্তবেই ঘটতে পারে। এইবার তান্ত্রিক হাং মুভির শুরু সেই তান্ত্রিক মহিলার কথা বলতে থাকে। তান্ত্রিক বলছে বহু বছর আগে এই গ্রামে একজন দরিদ্র বা বিধবা নারী বসবাস করত। দুর্ভাগ্যবশত তার একমাত্র সন্তান অকালেই মারা গিয়েছিল। তবে তার সন্তানের মৃত্যু সে কোনোভাবে মেনে নিতে পারেনি। এই তীব্র শোক তাকে এমন এক অন্ধকার পথে ঠেলে দেয় যেখানে নিষিদ্ধ অতি ভয়ঙ্কর পদ্ধতির কালো জাদুর চর্চা শুরু করেছিল। ভয়াবহ ব্ল্যাক ম্যাজিকের সাধনা করতে থাকে এই নারী। এই নারীর উদ্দেশ্য ছিল শয়তানের উপাসনা করে তার মৃত সন্তানকে আবারও জীবিত করে তুলবে। তার সন্তানের মৃতদেহে তার বেরিয়ে যাওয়া আত্মাকে আবারও প্রবেশ করিয়ে জীবিত করবে। এভাবে যখনই সে নারী রিচুয়াল শুরু করে এবং তার ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের শয়তানের সাহায্য কামনা করছিল, কিন্তু রিচুয়াল চলাকালীন সময় এই তান্ত্রিক মহিলার মধ্যেই ভয়ঙ্কর শ্রেণীর শয়তান জিনরা প্রভাব ঘটাতে শুরু করেছিল। এই নারী ভাবছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই তার মৃত সন্তানকে অভিশপ্ত শয়তানরা কোনোভাবে জাগিয়ে তুলতে পারবে।
তবে রিচুয়াল সম্পূর্ণ শেষ হওয়ার আগেই এই গ্রামের মানুষরা আবার বিষয়টা জেনে ফেলেছিল যে এই নারী শয়তানের উপাসনা করছে ওই গুহার মধ্যে। এইভাবেই তান্ত্রিক হাঙের কথা মতো গ্রামবাসীরা এসে পড়ে এই গুহার মধ্যে। তারা এই মহিলার শয়তানি ব্ল্যাক ম্যাজিক বন্ধ করতে চাচ্ছিল। দেখা যায় গ্রামবাসীরা এই নারীকে হত্যা করে এবং সাথে সাথেই তান্ত্রিক হাং এই মহিলার ভেতর থাকা ভয়ঙ্কর ক্ষিপ্র অশুভ আত্মা বা জিন শয়তানকে একটি বিশেষ শক্তিসম্পন্ন গলার হাড়ের মধ্যে বন্দী করে দিয়েছিল। বিশেষ একটি পদ্ধতিতে করেছিল তান্ত্রিক হাং এই কাজ এবং এই পুরো কালো জাদুর শক্তিটাকে কাঠের একটি মূর্তির ভেতরে বন্দী করে ফেলে তান্ত্রিক হাং। এরপর সে অভিশপ্ত মূর্তিটাকে পাথরের কফিনে বন্দী করে গ্রামের পেছনের পাহাড়ের নিচে জঙ্গলের ভেতরে অনেক মাটি নিচে এই কফিনটা কবর দিয়েছিল, যাতে এই অশুভ শক্তির আত্মা বা জিন শয়তান আর কখনোই মুক্ত হতে না পারে। এখন এই সব কিছু শোনার পর কোয়াং এখন বেশ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা যদি কেউ ভুল করে সেই কবর করে মূর্তিটা বের করে ফেলে এবং সেই অভিশপ্ত গলার হার কোনো মানুষ যদি পড়ে তাহলে কি হবে? তান্ত্রিক হাং এবার বেশ চিন্তিত হয়ে গভীর কণ্ঠে জানায়, তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এই গ্রামে। শুরু হবে মৃত্যুর খেলা। বন্দী থাকা ভয়ঙ্কর খারাপ শক্তি অসংখ্য মানুষকে বলি করবে তার শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য। তান্ত্রিক এটাও জানায়, অবশ্যই সে সত্তা নিজের উদ্দেশ্য পূরণ করতে তার উপযুক্ত মানুষদের হত্যা করতে শুরু করবে এবং তার ভয়াবহ অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বে। এখন তাহলে কোয়ানের স্ত্রীর মধ্যেই কি সেই অশুভ সত্তাটা কিনা? এটা নিশ্চিত হওয়ার জন্য কোয়াং আরও একটি প্রশ্ন করে। কোয়াং জানতে চায় কোনো মানুষ এই বন্দী থাকা ভয়ঙ্কর ক্ষিপ্র শয়তানের কবলে প্রভাবিত কিনা এটা বোঝার উপায় কি? এখন তান্ত্রিক হাং জানায়, এটা এক ভয়ঙ্কর অশুভ শয়তান আত্মা যে কিনা মৃতদেহকে নিজের আশ্রয় হিসেবে ব্যবহার করে। মৃতদেহকে জীবন্ত মানুষের মতোই কন্ট্রোল করতে পারে এই সত্তা। বিশেষ করে বাদুর, কালো বিড়াল কিংবা অন্যান্য অশুভ প্রাণীর রূপ ধারণ করে। এরপর এই অশুভ শয়তান আত্মা মৃতদেহে প্রবেশ করে মানুষকে ধোঁকা দেয় এবং সেই মৃতদেহকে জীবন্ত মানুষের মতোই নড়াচড়া করাতে পারে। এভাবেই এই শয়তানের প্রভাবে পজেসড হওয়া মরাদেহ কোনো মানুষ আর কন্ট্রোল করতে পারে না। সম্পূর্ণভাবে অশুভ শয়তানের ইচ্ছায় পরিচালিত হতে থাকে এই মৃতদেহ। তান্ত্রিক হাং এটাও জানায়, যে মৃত মানুষের লাশ এই শয়তানের কবলে পড়ে তার স্পষ্ট কিছু লক্ষণ থাকে যেগুলো দেখলে বুঝতে পারবে তার ভিতরে সেই শয়তানটি আছে কিনা। যেমন এই শয়তানের ছলনায় পজেসড মৃত মানুষ হাঁটার সময় পায়ের গোড়ালি পুরোপুরি মাটিতে রাখতে পারে না, পায়ের বিরুদ্ধ আঙ্গুলের ওপর ভর করে হাঁটে, সবসময় কাঁচা মাংস খেতে চায় এবং পজেসড হওয়া শরীর থেকে মৃতদেহের মতো পচা দুর্গন্ধ বের হয়। গায়ে পচন ধরে, পোকামাকড় হয়ে যায়। এখন তান্ত্রিকের মুখে এই সকল ভয়ঙ্কর কথা শুনে কোয়াংয়ের বুক যেন কেঁপে ওঠে। তার সন্দেহ হয় নুয়ের ভেতরে সেই প্রখর শক্তিশালী খারাপ শক্তিটা আছে। এভাবে বাড়িতে ফিরে কোয়াং নুকে নজরে রেখে তান্ত্রিকের কথাগুলো মিলাচ্ছিল। তবে কোয়াং দেখে নু যেন খুব শান্তভাবে তাদের ছেলেকে কোলে নিয়ে বসে আছে। মনে হচ্ছে স্বাভাবিক মানুষ সে। তবে এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমবারের মতো কোয়ানের মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। তার মনে হতে থাকে এটাই আসলে নু। কিন্তু মুহূর্তের মধ্যে কোয়ানের চোখ পড়ে নুয়ের পায়ের দিকে। পা যেন পচন ধরেছে, সে যেন প্রায় শূন্যে ভেসে আছে। তাহলে তান্ত্রিকের বলা লক্ষণগুলোর সাথে হুবহু মিল দেখতে পাচ্ছে কোয়াং। কোয়াং এবার বোঝা যায় নুয়ের ভেতরে সত্যই কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে। কিন্তু সমস্যা হলো তবুও স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কারণে সে কাউকে কিছু জানায় না। কোয়াং এমনকি খালা হংদেরও বলে না যে নূরের এই অবস্থা বর্তমানে। আসলে পাড়া প্রতিবেশী সবাই তো জানে নু মারা গেছে, কোয়াং তাকে কবরও দিয়েছে। কিন্তু নু যে বাড়িতে আবার জীবন্ত মানুষের মতোই, এই খবর কিন্তু পাড়া প্রতিবেশীরা কেউ জানেন না, খালা হংও জানেন না। এই চরম ভীতিকর সত্যটা নিজের ভেতরেই চেপে রেখেছিল কোয়াং। এখন প্রায় রাত 2টা বাজে। অভিশপ্ত নু বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মুখে তার মৃত ভয়ঙ্কর হাসি। দেখা যায় নু বিছানা থেকে কোয়াংয়ের ছেলে দোলনার দিকে এগিয়ে যাচ্ছে। তবে ঠিক যখনই নু কোয়াংয়ের ছেলেকে তুলে নিতে যাচ্ছিল কোলে, কোয়াং এই বিষয়টা বুঝতে পেরে দৌড়ে যেয়ে নূরূপী সত্তাকে শক্ত করে ঝাপটে ধরেছিল। কিন্তু নুকে ঝাপটে ধরার জন্য হিংস্র জন্তুর মতো আচরণ করছিল নু। দেখা যায় কোয়াংকে কামড় দিয়ে তার হাতের মাংস ছিঁড়ে খেয়ে ফেলেছিল। আবার কোয়াংকে জোরে সোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমনকি তার গলা চেপে ধরে তাকে মেরেও ফেলতে চাচ্ছিল। তবে দেখা যায় হঠাৎ করে কোয়াংয়ের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ যা যা ঘটেছে তা সবই ছিল তার দুঃস্বপ্ন। কিন্তু দুঃস্বপ্নের চেয়ে ভয়ঙ্কর বাস্তবতা এখন তার জন্য অপেক্ষা করছিল। এবার বাস্তবে কোয়াং দেখে তার ছেলে দোলনায় নেই, আবার নু ঘরের মধ্যে কোথাও যেন নেই। কোয়াং বুঝতে পারে নু তার ছেলেকে নিয়ে গেছে। এর জন্যই পাগলের মতো ছুটাছুটি করে কোয়াং ঘরের পেছনে সেই জঙ্গলের ভেতরে চলে যায় যেখানে কবর ছিল, যে কবর থেকে কফিন বের করা হয়েছিল। কোয়াং তো জানে তার স্ত্রী অভিশপ্ত। যেহেতু এই কবর থেকে অভিশাপ শুরু হয়েছিল, এর জন্যই নুকে খুঁজতে এখানে এসেছে কোয়াং।
তবে এইদিকে একই সময় তান্ত্রিক হাং তার আধ্যাত্মিক দূরদৃষ্টি দিয়ে ভয়ঙ্কর অশুভ শক্তির আনাগোনা বুঝতে পারছিল। মানে তান্ত্রিক হাং বুঝে গেছে অনেক বছর আগে কবর দেয়া সেই অভিশাপ জাগ্রত হয়েছে এবং সেই ভয়ঙ্কর ক্ষিপ্র শয়তান এখন কোয়াংয়ের স্ত্রীর দেহ দখল করেছে। তবে তান্ত্রিক হাং এটাও বুঝতে পারছিল যেহেতু তারা কবর দিয়েছিল ওই জঙ্গলের ভেতরে, তবে তান্ত্রিক হাং এখানে খুব ভালোভাবে অনুভব করতে পারছিল সেই পুরাতন কবরের ওখানে যে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক শুরু করেছে, মানে অভিশপ্ত নো। এভাবেই দেরি না করে তান্ত্রিক হাং নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে কবরস্থানের দিকে যেতে ধরে। এদিকে সত্যই দেখা যায় সেই অভিশপ্ত সত্তা কবরস্থানে যেয়ে বহু বছর আগে মরে যাওয়া নিজের সন্তানের হাড় খুঁজে বের করে। এই পাত্রের ভিতর রয়েছে সেই তান্ত্রিক মহিলার ছেলের কিছু হাড় বা তার ছেলের ডিএনএ বা অবশিষ্ট কিছু। দেখা যায় এই অভিশপ্ত নো এক লাফেই কবর থেকে উপরে উঠে যায়। শুরু হয় ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের সাধনা। তার উদ্দেশ্য ছিল কোয়ানের ছেলেকে বলি দিয়ে নিজের মৃত সন্তানকে আবারও ফিরিয়ে আনবে এই কোয়ানের ছেলে শরীরে। শুরু হয়েছে নুরূপী জিন সত্তার ভয়াবহ কালো জাদু। তবে এতক্ষণে কোয়াং এসে দেখে ফেলে এই অদ্ভুত রিচুয়াল। কোয়াং তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু মানুষের গায়ের শক্তি কি আর অশুভ শক্তির সাথে পেরে ওঠা সম্ভব? দেখা যায় এই অশুভ সত্তাটি শুধু একবার হাত নাড়াতেই কোয়াং কয়েক মিটার দূরে ছিটকে পড়ে যায়। মানে কোয়াং খুবই তুচ্ছ একজন পুরুষ এই শক্তির কাছে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করেছে কোয়াং, আবার নুরূপী এই শয়তানের রিচুয়ালে বাধা দেওয়ায় সে খুবই ক্ষিপ্র হয়ে গেছে এখন। এই অশুভ শক্তি কোয়াংকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই তান্ত্রিক হাং এসে তাকে মৃত্যুর হাত থেকে কোনো মতে বাঁচায় আপাতত। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ছিল আমাবস্যার সেই অভিশপ্ত রাত। তান্ত্রিক হাং এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। তাহলে আজ রাত হলো সে তান্ত্রিক অশুভ নারী এবং তার সন্তানের মৃত্যুবার্ষিকী। এই রাতে ওই নারী এবং তার সন্তানকে গুহার ভেতরে পুড়িয়ে মেরে ফেলেছিল গ্রামবাসীরা। তার ভেতরেই তো ছিল জিন। মানে বিষয়টা হলো মুভির শুরু সেই তান্ত্রিক মহিলার মধ্যে বাদুররূপী শয়তান এসে প্রবেশ করেছিল এবং এরপরেই তো তান্ত্রিকের ছেলেকে কোনো মতে জীবিত করার চেষ্টা করত সেই শয়তান। কিন্তু সেটা তো আর সম্ভব হয়েছিল না, কারণ গ্রামবাসীরা তান্ত্রিক মহিলাকে শেষ করে দিয়েছিল পুড়িয়ে। এভাবেই সেই কবর খুঁড়ে কফিনটা খোলার জন্যই এই তান্ত্রিকের ভেতরে বন্দী হয়ে থাকা শয়তানটা এখন মুক্ত হয়ে গেছে। এজন্য সে তার অতীতের চুক্তি মতোই তান্ত্রিকের সন্তানকে জীবিত করার চেষ্টা করছে এখন। যাই হোক, তান্ত্রিক হাং এখানে বুঝতে পারে এই অবস্থায় বেশিক্ষণ টিকে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই জিনিসটার জাদু শক্তি খুবই প্রবল, তার সাথে পেরে ওঠা একেবারেই অসম্ভব। এজন্যই তান্ত্রিক হাং চিৎকার করে কোয়াংকে জানায়, ছেলেকে নিয়ে এখনই পালাও, আমি ওকে আটকে রাখছি। কোয়াং তো বাধ্য হয়ে তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এবার তান্ত্রিক হাং তার সমস্ত আধ্যাত্মিক শক্তি দিয়ে এই অশুভ শক্তিকে একাই দমন করার চেষ্টা করছিল। কিন্তু এই লড়াই শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় শক্তির পার্থক্য কতটা বিশাল। অশুভ সত্তা নির্মমভাবে তান্ত্রিককে আঘাত করতে থাকে, আর এভাবে শেষ পর্যন্ত তাকে শূন্যে তুলে প্রচণ্ড জোরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এবং এই আঘাতেই তান্ত্রিক হাং গাছের গুড়ির উপর যে পড়ে। দেখা যায় এই গাছের ভাঙা ডাল তান্ত্রিকের পেটে প্রবেশ করেছিল। প্রচণ্ড রক্তক্ষরণ হয়, এভাবেই তার ভয়াবহ মৃত্যু হয়। এখন তাহলে এই রক্তপিপাসু অশুভ সত্তাকে থামানোর মতো আর কেউ বেঁচে নেই। এবার দেখা যায় শয়তানের প্রভাবে অভিশপ্ত হয়ে পচন ধরে যাওয়া নুয়ের লাশ আবারও কোয়াংয়ের ছেলেকে ধরে আনতে বাড়ির দিকে যাচ্ছিল। তবে অন্যদিকে বাড়িতে কোয়াং আগে থেকেই যেন প্রস্তুত হয়ে আছে। হাতে একটি ধনুক নিয়ে সে অপেক্ষা করছিল দরজার সামনে বসে। তবে দেখা যায় অভিশপ্ত এই নু দরজার সামনে এসে অনেক ইমোশনাল কথা বলছিল কোয়াংকে। মানে সে এখানে এমন একটি ভাব তৈরি করার চেষ্টা করছে যেন কোয়াংয়ের বিশ্বাস তৈরি হয় এটা আসলেই তার স্ত্রী নু। এখানে কোয়াংকে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু কোয়াং তার ছলনা বুঝে যায়। অভিশপ্ত এই নু কাছে আসতে কোয়াং তীর মেরে দেয় এই নুয়ের মাথায়। এই তীরের আঘাতে দূরে ছিটকে পড়ে যায় নুয়ের লাশ। কিন্তু এটা তো একটা মৃত শরীর মাত্র, ভেতরে থেকে অদৃশ্য শক্তির কিছুই হয়নি এই তীরের আঘাতে। কোয়াং এবার ঘরের সকল দরজা জানালা বন্ধ করে দিয়েছিল, যেন কোনোভাবে নূরের শরীর ব্যবহার করে এই শয়তান ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু ঘরের বাইরে মনে হচ্ছে কেউ দৌড়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার ভয়ঙ্কর রকমের হাসি। তবে এরই মধ্যে হঠাৎই ঘরের বেড়া ভেঙে কোয়াংয়ের গলা চেপে ধরে অভিশপ্ত নু। কোয়াংকে বেশ মারধর করে দূরে ছিটকে ফেলে দেয়, যেন কিছুই না কোয়াং। এবার নু কোয়াংয়ের ছেলেকে ধরে নিয়ে যেতে ছেলেকে আনতে যায়। তবে কোয়াং তো আগেই মেঝোতে কয়েকটা ফাঁদ পেতে রেখেছিল। এই ফাঁদে পা দিতেই নুরূপী সত্তার দুই পায়ে আটকে যায়। ঠিক এই সুযোগ হাতছাড়া না করে কোয়াং দ্রুত ঝাঁপিয়ে পড়ে এই নুকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল। এখন অভিশপ্ত নু কোনোভাবেই ছুটতে পারছিল না। এরপর দেখা যায় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কোয়াং। নিজের প্রিয়তমা স্ত্রীর দেহকে আগুনে পুড়িয়ে দিবে। অভিশপ্ত এই নুকে কাঠের সাথে বেঁধে রেখেছে কোয়াং, এখনই আগুন লাগিয়ে দেওয়া হবে।
তবে যতই এটা শয়তান হোক, এই শরীর বা দেহ তো নূরেরই, তার প্রিয়তম স্ত্রীর। এর জন্যই খুবই খারাপ লাগছিল কোয়ানের। তবে নিজের সন্তানকে বাঁচাতে এবং এই অশুভ শক্তিকে চিরতরে অবসান ঘটাতে কোয়ানের সামনে আর কোনোই পথ খোলা ছিল না। একটাই সুযোগ, এখনই আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। এভাবেই কোয়াং তো আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই নুয়ের গায়েও আগুন ধরে যায়। কোয়ানের মনে হচ্ছিল এবার বুঝি এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসান ঘটবে। নুয়ের শরীর পুড়ে গেলে তো শয়তান পালিয়ে যাবে বা মারা যাবে, তার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অকেজো হয়ে যাবে। কিন্তু ভাগ্য যেন কোয়াংকে নিয়ে নিষ্ঠুর এক খেলা খেলছিল। হঠাৎ করে আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নেমে আসে। মুহূর্তের মধ্যে আগুন তো নিভে যায়। কিন্তু দেখা যায় এই অভিশপ্ত নু আবারও মুক্ত হয়ে গেল। তার শরীরে কয়েক জায়গায় পুড়ে গেছে, কিন্তু এই শরীর তো পুরোপুরি অকেজো হয়ে যায়নি এখনো। শয়তান এখনও নিয়ন্ত্রণ করতে পারছিল তার মৃতদেহকে। এখন ভয়াবহ কিছু হবে, এই পরিস্থিতি বুঝে কোয়াং দ্রুত নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ির দ্বিতীয় তলা ছাদের উপর চলে গিয়েছিল। ছেলেকে লুকিয়ে রেখেছিল একটি বাক্সের ভেতরে। এভাবে ছেলেকে মোটামুটি একটি নিরাপদ জায়গায় রেখে কোয়াং আবারও নিচে নেমে এসে দেখার চেষ্টা করছিল ওই ভয়ঙ্কর শক্তিটা কোথায় এখন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঠিক তার পেছনে এসে দাঁড়িয়ে পড়ে এই ভয়াবহ নু। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে শুরু হয় জীবন মরণের লড়াই। কোয়াং প্রাণপণ চেষ্টা করলেও শক্তির দিক থেকে সে অশুভ এই সত্তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। খুবই নির্মমভাবে কোয়াং এখানে মার খাচ্ছিল। তবে যখন মনে হচ্ছিল কোয়ানের মৃত্যু একেবারেই অনিবার্য, তখনই উপরতলা থেকে ছেলের কান্নার শব্দ শুনতে পাই অভিশপ্ত নু। কান্নার শব্দ শুনে নু কিছুটা মনোযোগ হারিয়ে ফেলে। তবে এই সুযোগটাই কাজে লাগিয়ে কোয়াং দ্রুতই তাদের বাড়ির টিভির অ্যান্টিনা তার দিয়ে নুয়ের গলায় শক্তভাবে পেঁচিয়ে ধরেছিল। কোয়াং কেমন যেন মরিয়া হয়ে নূরের গলায় তার পেঁচিয়ে তাকে যেন মেরেই ফেলতে চাচ্ছিল। মানে এই শরীরটাকে যেভাবেই হোক অকেজো করে দিতে হবে, যাতে শয়তান আর কোনো প্রভাব ঘটাতে না পারে। কিন্তু শেষ পর্যন্ত এই চেষ্টাও যেন একেবারেই ব্যর্থ হলো। অভিশপ্ত এই সত্তা তার প্রচণ্ড শক্তিতে কোয়াংকে দ্বিতীয় তলা থেকে নিচে মাটিতে ফেলে দেয়। কোয়াং এখন মৃত্যুর মুখোমুখি। অনেক উপর থেকে পড়ে তার শরীর একেবারে অসহায়, ব্যথায় কাতর, নিস্তেজ হয়ে পড়ে আছে। কিন্তু ঘটে যায় এখানে একটি আনএক্সপেক্টেড ঘটনা। এখনই আকাশ চিরে ভয়াবহ বজ্রপাত নেমে এসেছিল টিভির অ্যান্টিনার উপরে। এছাড়া নুয়ের গলায় তো তার পেঁচানো ছিল আগে থেকেই। এখন বজ্রপাতের এই প্রচণ্ড আঘাতে তারের মধ্য দিয়ে তীব্র মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে অশুভ এই নূরূপী শয়তানও দ্বিতীয় তলা থেকে নিচে ছিটকে পড়েছিল। একেবারে কোয়াংয়ের পাশেই নিথর হয়ে পড়েছিল এটা। তবে এর কিছুক্ষণ পর কোয়াংয়ের হুঁশ ফিরেছিল। কিন্তু কোয়াং তো ব্যথায় কাতর, কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে তার একটাই চিন্তা, যেভাবেই হোক উপরতলায় যে তার ছেলেকে নিয়ে পালাতে হবেই এখনই। কিন্তু ঠিক তখনই নু আবারও যেন উঠে দাঁড়ায়। তার বিভৎস চেহারা মুহূর্তের মধ্যেই কোয়াংয়ের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেলে। দেখা যায় কোয়াংয়ের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে এই অভিশপ্ত নু। এখানে কোয়াংয়ের গলায় ফাঁস পরিয়ে ক্যাকের স্ত্রী ওয়াকের মতোই মেরে ফেলতে চাচ্ছিল। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। তবে লক্ষ্য করুন, এখানে কোয়াং কিন্তু ছটফট করছিল মৃত্যু যন্ত্রণায়। মনে হচ্ছিল তাকে মেরেই ফেলছে অদৃশ্য কেউ। ঠিক এখান থেকেই এই সত্য ঘটনার মুভির টুইস্ট রিভিল হয়। দেখা যায় কোয়াং ফাঁসিতে ঝুলে গুঙ্গানের শব্দ করছে। এই আওয়াজ শুনে দৌড়ে এসেছিল খালা হং এবং চাচা কিম। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা এখানে কোনো অশুভ শক্তি বা ভয়ঙ্কর কিছুই দেখতে পারে না। তারা দেখে কোয়াং নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে এখানে। খালা হং এবং চাচা কিম দড়ি কেটে কোয়াংকে নিচে নামিয়ে আনে। কোয়াং এখানে প্রায় অচেতন হয়ে গেছে। এভাবেই কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেতে কোয়াং পাগলের মতো চিৎকার করে তার স্ত্রী এবং সন্তানকে খুঁজতে থাকে। এখন খালা হং সজোরে কোয়াংকে কয়েকটা চর মেরে চিৎকার করে জানায়, বাস্তবে ফিরে আসো কোয়াং, তোমার স্ত্রী সন্তান তো অনেক আগেই মারা গেছে। তবে খালার এসব কথাই এইবার কোয়াংয়ের সমস্ত ভ্রম যেন ভেঙে গেল। তাহলে অবশেষে এতক্ষণ ধরে লুকিয়ে থাকা নির্মম সত্যটি কোয়াংয়ের সামনে রিভিল হয় এখন। এই মুভির মূল সত্যটা হলো, আসলে প্রকৃতভাবে জোয়ারি ছিল কোয়াং নিজেই, তার স্ত্রী নু নয়। জানা যায় জোয়ার ঋণের বোঝায় জর্জরিত হয়ে কোয়াং নিজের বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল। তাদের শেষ জমিটুকুও বিক্রি করার পরে কোয়াং তার অন্তঃসত্ত্বা স্ত্রী নুকে নিয়ে বাড়িতে ফিরছিল বাইকে করে। বাড়ি ফেরার পথে কোয়াং তার স্ত্রীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল আজ থেকে চিরতরে সে জোয়া ছেড়ে দেবে এবং নতুন করে সংসার শুরু করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দিনই এক দুর্ঘটনায় কোয়াংয়ের স্ত্রী নু এবং তার পেটের অনাগত সন্তান দুজনেই মারা যায়। বেঁচে যায় শুধু কোয়াং। তবে এই নির্মম ভয়াবহ বাস্তবতা কোয়াং কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার স্ত্রী এবং অনাগত সন্তানকে হারানোর শোকে কোয়াং মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিল কিছুটা। এরপর থেকে সে নিজের কল্পনার জগতে বাস করতে শুরু করে। প্রতিদিন একটি পচা কাঠের গুঁড়িকে নিজের স্ত্রী সন্তান ভেবে আগলে রাখত কোয়াং।
কিন্তু ধীরে ধীরে তার উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে নিজেই নুয়ের কবর খুঁড়ে মৃতদেহ বাড়িতে নিয়ে এসেছিল এবং প্রতি রাতে সে মৃতদেহকে জড়িয়ে ধরেই ঘুমাতো। হংখালারা বারবার কোয়াংকে সত্যটা বোঝানোর চেষ্টা করলেও কোয়াং নিজের তৈরি ভ্রমের জগৎ ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। আর শেষ পর্যন্ত তার জীবনের বাকি সময় কেটে যায় একটি মানসিক হাসপাতালে। 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে জীবন কাটিয়েছিল কোয়াং। তবে কোয়াংয়ের এই ভ্রমের মধ্যে একটি সত্য রহস্য লুকিয়ে আছে। তা হলো কোয়াংয়ের স্ত্রী নুয়ের কবরের নিচেই ছিল মুভির শুরুতে দেখানো সেই অভিশপ্ত নারী তান্ত্রিকের কবর। তাছাড়া কোয়াং যখন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে তার মরা বইয়ের কবর খুঁড়ে লাশ বাড়িতে এনে রেখেছিল, একই সাথে কিন্তু সেই অভিশপ্ত তান্ত্রিকের কবর ভেঙে যায় এবং সে ভয়ঙ্কর শয়তান সাথে সাথে মুক্ত হয়ে গিয়েছিল। এভাবেই বহুকাল পর মুক্ত হওয়া শয়তান গ্রামের কয়েকজন মানুষের উপর তার শয়তানি ফ্রিকোয়েন্সি দিয়ে তার নিস্তেজ হয়ে যাওয়া শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছিল। তাছাড়া চায়ের মৃত্যু ক্যাক এবং তার স্ত্রীকে বলি হিসেবে নিয়েছিল এই শয়তান। অর্থাৎ এই মুভির গল্পটা একেবারে অসমাপ্ত, অসংখ্য প্রশ্ন রেখেই শেষ করা হয়েছে গল্পটা। এখানে কোয়াংয়ের মানসিক সমস্যাও আছে, আবার অতি অপরাকৃত সত্তার ভয়ঙ্কর তাণ্ডবও রয়েছে। এই মুভির একেবারে শেষে আমাদেরকে দেখানো হয় বাস্তবের কোয়াংকে। দেখা যায় বাস্তবের কোয়াং এখনও তার মরা স্ত্রীর দেহ কাঠের মধ্যে রেখে সবসময় তার পাশে রাখে, এমনকি এটা নিয়ে সে ঘুমিয়েও থাকে। এই মুভিটা আসলে সম্পূর্ণ সত্য ঘটনা থেকে, তবে গল্পটা বুঝতে বেশ কষ্ট হয়েছে শেষের দিকে। না বুঝে থাকলে ক্ষমা করবেন, আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি গল্পটা ব্যাখ্যা করতে এবং বোঝাতে। তাছাড়া এই মুভির পরিচালক যেমন ইচ্ছা করেছে মুভিও তৈরি হয়েছে সেভাবে। তবে বিশ্বাস করুন, এটা ভিয়েতনামের হরর ইতিহাসের সবচেয়ে সত্য এবং অতি ভয়াবহ একটি সিনেমা। তা কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।